আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মাহমুদা মিস স্কলার স্কুল অ্যান্ড কলেজ বাংলা বিভাগ। তোমরা অনেকেই চলে আসছো। আমরা ঠিক 3:30টায় ক্লাসে শুরু করব। তার আগে আমাকে একটু বলো। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই ক্লাসে চলে আসছো। আমরা ঠিক 3:30টায় ক্লাসে শুরু করব। আমাকে জানাও পিকচার অ্যান্ড সাউন্ড ক্লিয়ার কিনা। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, নাম রোল সেকশনটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যান্ড নাম্বার 3, তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ দাও। আজকে আমি যে প্রবন্ধটি পড়াবো, বই পড়া প্রমোদ চৌধুরী। তোমরা একটু মনে রাখবে, এই বই পড়া প্রবন্ধের ওপর তোমাদের হয়তো বা ইনস্ট্রাকশন দেওয়া হবে বোর্ড থেকে। তোমাদের যে অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে, এই অ্যাসাইনমেন্টের মধ্যে ফার্স্ট অ্যাসাইনমেন্টের টপিকটা হচ্ছে বই পড়া প্রবন্ধের ওপর ভিত্তি করে। তোমরা অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। সো আমি তোমাদেরকে আগে একটু বলে রাখলাম। ফারহান সানদিদ, এভরিথিং ইজ ক্লিয়ার মিস, থ্যাংক ইউ। এখন আমাদের আজকের ক্লাসে, যেহেতু তোমাদের খুব সম্ভবত আজকে এই ক্লাসটাই হচ্ছে আজকের জন্য লাস্ট ক্লাস, আমি যদি ভুল না করে থাকি। সো আমি আজকে বই পড়া পুরো প্রবন্ধটা তোমাদেরকে পড়িয়ে দিব, যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট যদি দিয়ে দেয় তাহলে তোমাদের কোনো সমস্যা না হয়। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে সবাই থেকো। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে সবাই থাকবে, আমি আশা করব। ক্লাসটা কেউ মিস করবে না, ঠিক আছে? তোমরা সবাই ক্লাসে আস্তে আস্তে জয়েন করো, ক্লাসটা কেউ মিস করো না। আর আমি এই যে রেড পেন দিয়ে যে মার্ক করেছি, মিস এক্সাম ফাতিন্নু, না না না, আচ্ছা একজন লিখেছে সাউন্ড ইজ লো, সাউন্ড কম। সাউন্ড কি কম আসলে নাকি সাউন্ড ঠিক আছে? তোমরা একটু জানাও যাদের। আচ্ছা, লাবিব তুমি কি এখনো ক্লাসে আসোনি? লাবিব জিজ্ঞেস করছে যে মি জুমে নিবে না এফবিতে। আমি তো ক্লাসটা শুরু করেছি এফবিতে, ঠিক আছে? আজকে তো তোমাদের ফেসবুক লাইভেই ক্লাস, জুমের ক্লাস তো ছিল। ব্লারি অ্যান্ড সাউন্ড লো। মতিউর রহমান, তুমি তোমার নেটটা একটু চেক করো। শার্লিন জাহান, মিস সাউন্ড একটু লো। আচ্ছা, সাউন্ড যদি একটু কম হয় আমি একটু দেখে নেই, ঠিক আছে? এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, এখন সাউন্ডটা একটু দেখো, সাউন্ডটা ঠিক আছে কিনা। এখন একটু সাউন্ডটা চেক করো, এখন ঠিক আছে কিনা। লাবিব মিস অল ক্লিয়ার। আচ্ছা, যারা যারা বলেছো সাউন্ড কম, মিস একটু সাউন্ড বাড়লে ভালো হয়। মাসুদ রানা, আচ্ছা এখন তোমাদের একটু সাউন্ডটা চেক করো তো ঠিক আছে কিনা। এখন একটু আমাকে জানাও। মুবাশির, ইয়েস মিস। মিস তাহলে এক্সাম ক্যান্সেল। ফাতিন নূর, না না, এক্সামের কথা আমি কিছু বলছি না। তোমাদের বোর্ড থেকে ইনস্ট্রাকশন আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে। হ্যাঁ, তো তোমাদের ইয়েস মিস না ওকে। এখন যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। ইয়েস মিস না ওকে ওকে। এখন দেখো, এই বই পড়া প্রবন্ধের উপর আজকের ক্লাসটি। স্বপ্ন, এভরিথিং ইজ ক্লিয়ার মিস ওকে। আজকে আমি পুরো বই পড়া প্রবন্ধটি পড়িয়ে দিব। আমি এখন শুরু করছি, ঠিক আছে? এই বই পড়া প্রবন্ধের যে রেড কালার দেয়া আছে, এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক হিসাবে আসতে পারে। আর আমি আজকে খুব সম্ভবত ব্লু কালার ইউজ করেছি, সেটা হচ্ছে অনুধাবনের জন্য। সুতরাং তোমরা সবাই বইটা একটু নাও। আমি এখন ক্লাসে শুরু করব। মুবাশির মিস, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর শোনো, এই ক্লাসটি শেষ করে আমি তোমাদের পূর্ববর্তী ক্লাস নিয়েছি না, শুভা, তারপর মানে যে গল্প এবং হচ্ছে তোমাদের কবিতা পড়ানো হয়েছে, আমি সেখান থেকে তোমাদের 5টা সিকিউ, হ্যাঁ, নোট দিয়েছি। নোটটা আমি একটু পরে আপলোড করে দেব এই ক্লাস শেষ করে। ওগুলো হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ওটা কোনো হোমওয়ার্ক না, তারপর কোনো পরীক্ষার সাজেশন না। জাস্ট তোমরা যে তোমাদের পড়ালাম, তোমাদের জাস্ট পড়ার মধ্যে যেন থাকো, ওগুলো তোমাদের হেল্প হবে। হ্যাঁ, এই জন্য আমি দিয়েছি। এখন আমি মূল পড়ে চলে যাচ্ছি। দেখো, বই পড়া প্রমোদ চৌধুরী। এখানে মনে রাখবে, এই বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, হ্যাঁ, বক্তব্য দেওয়ার জন্য। যে আমরা স্পিচ দিই না, এই বক্তব্য দেওয়ার জন্য যখন ওই প্রোগ্রামটাতে যায়, একটা হচ্ছে লাইব্রেরির বার্ষিক সভা ছিল, হ্যাঁ, তখন তো লাইব্রেরি সম্পর্কে বলতে হবে, তখন উনি হচ্ছে এই বক্তব্যটি পাঠ করেছিলেন। এটাই হচ্ছে এই বই পড়া প্রবন্ধ। তাহলে এই আমরা এই বই পড়া প্রবন্ধে পাবো লাইব্রেরিকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, যে এই যে মানুষের মনের হাসপাতাল হচ্ছে লাইব্রেরি, যেখানে আমরা স্বেচ্ছায় বই পড়ি। হ্যাঁ, তো এই যে সাহিত্য চর্চা করতে বলেছেন, মনে রাখবে যে একটা প্রবন্ধে প্রত্যেক লাইনে লাইনে এক একটা করে ইনফরমেশন, তথ্য থাকে।
আর গল্পের মধ্যে থাকে তত্ত্ব। ঠিক আছে, সুতরাং আমাদের প্রবন্ধের প্রত্যেকটা লাইনে আমাদের খুব ভালো করে পড়তে হবে। আমি শুরু করছি। বই পড়া প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী একটা বিশেষ পরিচয় আছেন। আগে সাহিত্যে সাধু ভাষা ব্যবহার করা হতো। আমি যাইয়াছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখনীগুলো তোমরা পড়বে। হ্যাঁ, সেখানে দেখা যায় হচ্ছে তোমার প্রপা সাহা। আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো প্রপা? বাহ, তোমরা অনেকেই ক্লাসে চলে আসছো, গুড। দেখো, এই যে তোমার হচ্ছে সাধু ভাষায় লেখা হতো, তখন প্রমোদ চৌধুরী বললেন যে আমি কথা বলি হচ্ছে চলিত ভাষায়, কেন সাধু ভাষায় লিখতে হবে, সাধু ভাষা তো অনেকে বুঝবে না। তখন তিনি হচ্ছে একটা হচ্ছে পত্রিকা বের করলেন, সবুজ পত্র। ওখানেই তিনি এই সাহিত্যিক বিষয়গুলোই হচ্ছে ওই পত্রিকায় প্রকাশ করতেন চলিত ভাষায়। তাহলে প্রমোদ চৌধুরী বাংলা ভাষায় হচ্ছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রমোদ চৌধুরী নিয়ে একটা ছোট্ট গল্প আছে যে এক বন্ধু পরীক্ষা খাতা লিখছে, প্রমোদ চৌধুরী তো পাশে জন হুবহু নকল করলে যে অসুবিধাটা হয়, সে ভাবছে কি, হায় রে আমার বন্ধু তো বানানই পারে না, প্রথমকে লিখেছে প্রমোদ। দেখো, প্রমোদকে তুমি একটু উল্টে দাও, থ আর ম চেঞ্জ করো, প্রথম চৌধুরী হয়ে যাবে, তাই না? তো এখানে তাই বলেছিলেন যে প্রমোদ চৌধুরী আসলে তার নাম, প্রথম চৌধুরী না। তাহলে আমরা মূল গল্পে আজওয়াত, আমি ভালো আছি, তোমরা ভালো আছো না? দেখো, এই যে বই পড়ার প্রমোদ চৌধুরী, লেখক পরিচিতি কি আছে? প্রমোদ চৌধুরী 7ই আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। এখানে দাগানোর মানে জন্মস্থান তার হচ্ছে যশোরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলায় হরিপুর গ্রাম। এই দুইটা প্রশ্ন আসবে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। মাস্টার্স করলো ইংরেজিতে, কিন্তু বাংলা সাহিত্য তো ভালোই পারতেন। তাহলে তোমরা ইংলিশ ভার্সনে পড়ে বাংলা কেন পারবে না? মতিউর রহমান, শোনো, তোমার নেটে একটু সমস্যা আছে বাবা। হ্যাঁ, তুমি যে ব্লারি বলছো, তো তোমার নেটে সমস্যা, একটু চেক করে নাও। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে ফার্স্ট ক্লাস পেয়েছেন, এমএ ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। শোনো, আজকের ক্লাসটা যারা করছো না, চলিত ভাষার প্রবর্তক বলা প্রমোদ চৌধুরী, আসিন, গুড। শোনো, ওই ফ্রেন্ডদেরকে ট্যাগ দাও, কারণ হচ্ছে তোমাদের এই যে প্রবন্ধ, এটার উপর একটা অ্যাসাইনমেন্ট বোর্ড থেকেই দিবে। সুতরাং এই মূল প্রবন্ধটা পড়া না থাকে তারা বিপদে পড়ে যাবে। ওদের যদি তোমরা ভালো চাও, একটু ট্যাগ দাও, ঠিক আছে? একটু ট্যাগ দাও প্লিজ। আমি পড়ে যাচ্ছি। বিলাত থেকে ফিরে এসে, বিলাত মানে তখনকার সময় লন্ডনকে বলা হতো বিলাত, ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল, এটা পরীক্ষায় আসবে। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন, এটাও আসবে। তার মানে বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি কে প্রবর্তন করেন? প্রমোদ চৌধুরী। কোন পত্রিকার মাধ্যমে? সবুজপত্র। বস্তুত তাঁরই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। কার নেতৃত্বে? প্রশ্ন আসবে, উত্তর প্রমোদ চৌধুরী। তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা, এটা আসবে। রায়তের কথা, চার ইয়ারি কথা আন্ডারলাইন করে গুলো। আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীললোহিত, সনেট 50 কার লেখা, বীরবলের হালখাতা কার লেখা, চার ইয়ারি কথা, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আসবে। হ্যাঁ, প্রমোদ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় পরলোক গমন করেন। আমাদের লেখক পরিচিতি শেষ। দেখো, এবার আমরা মূল প্রবন্ধে চলে যাচ্ছি। খুব সুন্দর করে দাগাও, দাগিয়ে ফেলো তোমরা। আমি আগে দাগিয়ে রেখে যাবো, পড়ায় ডিস্টার্ব না হয়, যেন আজকের ক্লাসে শেষ করতে পারি। হ্যাঁ, দাগিয়ে ফেলো। এগুলো হচ্ছে জ্ঞানমূলক, আর এই নীল কালারটা হচ্ছে লাল আর নীল। লাল হচ্ছে তোমাদের জ্ঞানমূলক আর নীল হচ্ছে অন্যথা। তোমরা তো এখন তো ঠিকঠাক শুনতে পাচ্ছ না? বেশ সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমরা ছোটবেলায় স্কুলে টিচাররা জিজ্ঞেস করতো তোমার প্রিয় শখ কি, আমরা সবাই দাঁড়িয়ে বলতাম স্যার বই পড়া, বই পড়া, বাগান করা, এই দুইটা শখ। তো এই যে প্রমোদ চৌধুরী বলছে না না না, এটা কোনো শখ না, আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন্য, এটা আবার অনুধাবনে আসতে পারে। দেখো, এই যে এটা অনুধাবনে আসতে পারে। আমরা জাত হিসেবে শৌখিন নই, আমরা জাত হিসেবে শৌখিন নই, এটা হচ্ছে ব্লু কালার দিয়ে আসতে পারে, ঠিক আছে? আমরা জাত হিসেবে হচ্ছে শৌখিন নই, এটা অনুধাবন দিয়ে দাও।
আচ্ছা, দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কারণটা কি? কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। তোমাদের বলি, মনে করো তুমি এখন না খেয়ে বসে আছো, খুব ক্ষুধা লাগছে। এখন তোমাকে যদি আমি বলি এই নাও তো এই কবিতার বইটা পড়ো, তোমরা পড়তে চাইবে না, তোমাদের ভালো লাগবে না। তো শখ মর্ষে কখন হয় যে তোমাদের অনেকের বাসায় তোমার বিড়াল ছানা আছে না, তারপর ছোট ছোট ওই যে ডগি, হ্যাঁ, তোমরা এগুলো লালন পালন করো, তোমাদের ভালো লাগে। এখন যারা রাস্তায় থাকে খেতে পায় না, এদেরকে এই শখটা মানাবে? তাহলে আমাদের আগে হচ্ছে জৈবিক জীবন যাপন করতে হবে, আমরা যেন খেয়ে পরে বাঁচতে পারি, আমাদের মৌলিক চাহিদা মিটবে, দ্বিতীয়ত আমরা শখ পূরণ করবো, তাই তো? কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ, উদ্বাহ মানে এই দেখো, এই যে তুমি শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ, আমরা একদম হাত উঁচু করে দাঁড়িয়ে আছি। শিক্ষার ফল লাভ মানে কি জানো? আমি পড়াশোনা করব, সার্টিফিকেট অর্জন করব, চাকরি করব, মোটা অঙ্কের টাকা ইনকাম করবো, এটা শিক্ষার ফল। কিন্তু এটা আসলে কি হয় দেখো, আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। শোনো, প্রবন্ধে প্রত্যেক লাইনে ইনফরমেশন থাকে, তথ্য থাকে, এগুলো লাইন টু লাইন পড়তে, এটা কোনো গল্প না যে আমি মূল কথা বলে দিলাম আমার গল্প শেষ হবে না, কিন্তু প্রবন্ধ এভাবেই পড়তে হবে। শিক্ষা হচ্ছে আমাদের গায়ের জ্বালা, গায়ের জ্বালাটা কি? চোখের জল মানে হচ্ছে আমাদের অভাব দারিদ্র্য দূর করবে, এটা আন্ডারলাইন করে রাখো। কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, এটা আসবে পরীক্ষা বোর্ডে আসে। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? সাহিত্য চর্চা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। তুমি যদি সাহিত্য পড়ো, এর হাতে হাতে কোনো ফল নেই। তোমাকে যদি একটা উপন্যাস পড়তে দেই, তার পরের দিন নিরর্থক মানে হচ্ছে যার কোনো অর্থ নেই। মুবাশশির, দেখো, মানে তুমি একটা উপন্যাস পড়লে, তুমি কি পরবর্তী দিন তোমাকে কি কোনো টাকা দিয়ে যাবে? না। কিন্তু তুমি শিক্ষিত যদি সার্টিফিকেট অর্জন করো, চাকরি করো, তুমি টাকা পাবে, ওটাই হচ্ছে নগদ বাজার। তো এই যে শিক্ষার ফল হাতে পাওয়া যাবে না, সাহিত্যের চর্চার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। নগদ বাজার দর মানে টাকা, টাকা এখানে বোঝানো হচ্ছে যার কোনো অর্থ নেই বা অপ্রয়োজন। শার্লিন, হ্যাঁ, গুড। এই কারণে ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, তোমরা জানো গণতন্ত্র মানে হচ্ছে সকলের সমান অধিকার। এই সমান অধিকারে বিশ্বাসী যে তত্ত্ব, সেটাই গণতন্ত্র। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ না। এর মিনিংটা কি ছিল জানো? যে একজন নির্বাচিত হবে নেতা হিসেবে আমাদের, সে সবার সেবা করবে। কিন্তু উল্টা হয়ে গেছে, এখন আমরা গণতন্ত্রের যে সুফল এটা আমরা পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে হচ্ছে সাহিত্য চর্চার বিশেষ কোনো মূল্যায়ন নেই, সেখানে অর্থনৈতিক বন্টনটাই হচ্ছে মুখ্য ভূমিকায়, অর্থের উপর ডিপেন্ড করে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠেছিল। ডেমোক্রেসি গুড়া চেয়েছিলেন সকলকে সমান করতে, অর্থাৎ একটা রাষ্ট্র ব্যবস্থা এমন হবে যেখানে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। এবার বুঝতে পেরেছো এইটুকু অংশ? আমরা প্রবন্ধটা লাইন টু লাইন বুঝবো, হ্যাঁ। দেখো, একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসি গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। এর কারণও স্পষ্ট, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। এই লাইনটা অনুধাবন আমি তোমাদের বুঝাবো, তার আগে আমাকে দু একটা লাইন কেউ বলো, এটা দিয়ে কে কি বুঝলে? তোমরা কি বুঝতে পেরেছো আমাকে বলো। ফ্রিজ, নাসরিন, না ফ্রিজ না তো, ভালো করে দেখো। সাবিহা সুলতানা, দেখো এটা একটু বলো। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, অর্থাৎ ব্যাধি মানে রোগবালাই, রোগবালাই একজনের কাছে একজন সংক্রমিত হয়, কিন্তু যে সুস্বাস্থ্যের অধিকারী, মনে করো তোমার বান্ধবী খুব সুস্থ, তুমি তার সাথে যতই মিশো তুমি কিন্তু আর সুস্থ হবে না, সুস্থ হওয়ার জন্য তোমাকে নিজেকে পরিশ্রম করতে হবে। কিন্তু তোমার বান্ধবী যদি অসুস্থ হয়, হাঁচি কাশি হয়, কোনো রকম সংক্রামক রোগ হয়, সেটা তোমার মাধ্যমে ছড়াবে। অর্থাৎ এটার মিনিংটা হচ্ছে, আজওয়াদ বিন মাসুদ
মিস আবার একটু কি বলো তো? আচ্ছা, না বুঝলে একটু আবার জিজ্ঞেস করবো, সমস্যা না, আমাদের তো আরো ক্লাস আছে। মানে মানুষের গুণগুলো, গুণগুলো হচ্ছে একজন আরেকজনের থেকে সহজে গ্রহণ করতে পারে না, দোষগুলো মানুষ খুব সহজেই রপ্ত করে, এটাই বলা হয়েছে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। মানে গণতন্ত্রে যে ডেমোক্রেটিক রাষ্ট্রগুলো, মানে বহির্বিশ্বে উন্নত রাষ্ট্র গণতান্ত্রিক হলো, আমরা ওদের কাছ থেকে কি করলাম, এই গণতন্ত্রের যে সুফল ভালো দিকগুলো গ্রহণ না করে খারাপ দিকগুলো গ্রহণ করলাম। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, অর্থাৎ দোষগুলোকে আয়ত্ত করে গুণগুলোকে অবহেলা করা। ঠিক আছে, আর দোষটাই কি অতি দ্রুত ছড়িয়ে পড়ে, গুণটা কি করতে হয়, অর্জন করে নিতে হয়। আমাদের শিক্ষিত সমাজে লোলভ দৃষ্টি আজ অর্থের উপরই পড়ে রয়েছে, সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকে সন্দিহান। ঠিক আছে, যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, ল রিপোর্ট কারা, উকিল যারা, ওকালতি, তাই না? ওকালতিকে ব্যবসা বলেছিলেন না, ওকালতি থেকে ব্যবসা বলা হয়, দেখো ক্লিয়ার? হ্যাঁ, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। বলেছি না ওকালতিকে বলা হয়, ওকালতি ব্যবসা মানে একজন উকিল অনেক অনেক ল রিপিট কিনে 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 হ্যাঁ, নুরুল ইসলাম টিপু লিখেছে সুন্দর একটা কথা, এই কথাটা তোমাদের বিশেষ পরীক্ষা পর্যন্ত আসবে, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এটা অনুধাবনে আসবে, খুব সুন্দর কথা আসলে। এখানে বলছে যে আমরা যারা উকিল তারা হচ্ছে ল রিপোর্ট বসে বসে কিনে পড়ে, পড়ে পড়ে হচ্ছে ওখানে অর্থ উপার্জন করে, তাই না? যে ল রিপোর্ট যত পড়বে সে তো ওকালতিতে তার ক্লায়েন্টের কাছে জিতে যাবে না, বিপক্ষ দলের কাছে, আচ্ছা জিতে যায়। তাহলে এখানে বলছে এখানে তো জিততে পারছে না, কেন? সে সাহিত্য চর্চা কেন করবে? আচ্ছা, কেন? তাতে ব্যবসার কোনো সুসার নেই। সে যদি দেখো নজির না আওড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু সে কথা, যে কথা জজে শুনে না তার যে কোনো মূল্য নেই, এইটি হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। পেশাদার কাকে বলা হয়েছে, মানে আমরা যে সাহিত্য চর্চা পড়ে কি করি না, আমরা আমাদের সাহিত্য চর্চা করলে হচ্ছে প্রফেশনাল জায়গা, পেশাগত জীবনে উন্নতি লাভ নাই হতে পারে। অ্যাটেন্ডেন্স দাও মুনিরা, সমস্যা নেই, তুমি আগে আসছো আমি জানি, মুশফিকা মুনিরা না? যারা হচ্ছে ধরো তুমি কবিতা পড়ছো, কবিতা পড়লে তুমি পরীক্ষার খাতায় ভালো নাও করতে পারো, কিন্তু তার মানে এই না তোমার কবিতাটা পড়া মূল্যহীন। এই কবিতা পড়াও মূল্য আছে, যখন তুমি বন্ধুদের সাথে কথা বলবে তোমার ভালো লাগার জন্য পড়তে হবে। ঠিক আছে, তো বলছে এটাই পেশাদারদের মহাভ্রান্তি। মানে এই যে যারা উকালতি হচ্ছে করছেন, এখানে উকিল বলতে কিন্তু সমস্ত পেশাকে উল্লেখ করা হয়েছে। উকিল হচ্ছে তোমার একটা উদাহরণ, সে যেহেতু বক্তব্য দিচ্ছিলেন সে সুন্দর করে রসিকতা করে করে সুন্দর করে বলছেন কথাগুলো। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। মানে যার অনেক জ্ঞান আছে, জ্ঞানী লোক, তার টাকা পয়সা নাও থাকতে পারে, এটা তো আমরা চোখের সামনেই দেখি, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী। এই যে আন্ডারলাইন করো, ভারেও ভবানী মানে শূন্য, মানে যে জাতির জ্ঞান নেই, জ্ঞানহীন জাতি বেশিক্ষণ কি করতে পারে না, ধনের ভারে ভবানী, সে অর্থনৈতিক চাবিকাঠি বেশি দিন ধরে রাখতে পারে না, তাই জ্ঞানী হতে হয়। ঠিক আছে, তোমরা এই যে ট্রাম্প, যে ট্রাম্প তো অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু ট্রাম্প কি খুব জ্ঞানী একজন লোক ছিলেন? তার চেয়ে কিন্তু আমরা জানি যে জো বাইডেন কত পরিশ্রম করে জীবনে সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন, খুব মানে পরিশ্রমী একজন মানবিক একজন মানুষ, তাই না? তিনি কিন্তু টিকে থাকবেন বহুকাল হয়তোবা। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়। অর্থাৎ তুমি যদি মানুষের মন, তোমার মন যদি সরল সচল সরাগ সমৃদ্ধ করতে চাও, তাহলে তোমাকে সাহিত্য পড়তে হবে, শুধু বই পড়লে হবে না। পাশ করার জন্য তুমি পড়তে পারো, তোমার পাঠ্য বই পড়তে কেউ মানা করছে না, তোমার ক্ষেত্র থেকে তুমি ভাবো বই পড়ার প্রবন্ধ তোমার কিভাবে কাজে লাগবে। তুমি বই পড়তে পারো, ফিজিক্স কেমিস্ট্রি বাংলা সব পড়ছো, কিন্তু তুমি যদি একটা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ো, তুমি হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না, কিন্তু তুমি জ্ঞানী হবে, তোমার বুদ্ধি অনেক চৌকস হবে। ইউএসএ প্রেসিডেন্ট হয়েছে আর কি দরকার জ্ঞান দিয়ে। ফাতিহা রহমান দরকারটা কোথায় জানো? তাকে ধরে রাখতে হবে, এই কথাটা টিকটকে বললো যে জ্ঞানের ভান্ডার শূন্য, ধনের ভারে ভবানী মানে শূন্য। দেখো এখানে দেখো, কেননা মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য,
তার অন্তরের সত্য স্বপ্ন এই সকলের সমবায় সাহিত্যের জন্ম। এই লাইনটা আমি কখনো তোমাদের বলেছিলাম কিনা বলো? সাহিত্যের মধ্যে দর্শন থাকে, বিজ্ঞান থাকে, ধর্ম থাকে, আশা নিরাশার কথা থাকে, স্বপ্ন থাকে, সত্য থাকে। আমি তোমাদের বলেছি না, তুমি যখন ফিজিক্স পড়ো সেখানে শুধুই ফিজিক্স, কিন্তু যখন বাংলা পড়াই আমরা ফার্স্ট পেপারটা, খেয়াল করবে সেখানে অনেক বিষয়ের অবতারণা করে করে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের পড়তে হয়। সোহাগ স্যার আসসালামু আলাইকুম। ভুল ভ্রান্তি হলে একটু বলে দিবেন স্যার। দেখো, তাহলে বলছে এই সাহিত্যের মধ্যে আসলে সবগুলো বিষয়ে থাকে। অপর অপর শাস্ত্রের ভিতর যা আছে, দেখো অন্য শাস্ত্রের ভিতর কি কি থাকে, অন্য শাস্ত্রের মধ্যে যা যা থাকে আমরা একটু দেখি। এই কথাটা তোমাদের সাবজেক্ট দিয়ে বুঝতে পারো। সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তুমি ফিজিক্স পড়ছো শুধুই ফিজিক্স, কেমিস্ট্রি শুধুই কেমিস্ট্রি, কিন্তু বাংলা পড়লে কি হয়, ফার্স্ট পেপার সাহিত্য পড়লে, এই ফার্স্ট পেপার তো সাহিত্যই তোমরা জানো, সেখানে সবগুলো বিষয় থাকে। তার পুরো মনটা সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে, আন্ডারলাইন। দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মন গঙ্গার তোলা জল। এটা পরীক্ষায় আসবে, মন গঙ্গার তোলা জল কোনটি? দর্শন বিজ্ঞান। তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভিতরে সল্লাসে, মানে অতি উৎসাহে, তাই না, একদম আনন্দের সাথে কি সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। অর্থাৎ আমাদের কি করতে হবে, মোট কথা সাহিত্য চর্চা করতে হবে, আমরা সাহিত্যের বই পড়ব। তাহলে অবগাহন মানে কি জানো? যেমন তোমরা বাসায় সবাই ঢাকা শহরে গোসল করো কি শাওয়ারে, তাই না? অবগাহন মানে সর্বাঙ্গ ডুবিয়ে গোসল, একদম ডুব দিবে, হ্যাঁ, ওটাকে বলে অবগাহন করা। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। অর্থাৎ আমাদের সাহিত্য চর্চা করতে হবে, এটা প্রাবন্ধিক আমাদের বলছেন। আর সাহিত্য চর্চার উপায়টা কিভাবে, কিভাবে আমি সাহিত্য চর্চা করব? সাহিত্য কি রেস্টুরেন্টে পাওয়া যায়, দেয়ালে দেয়ালে লেখা থাকে? না, বই পড়া। তাহলে এই প্রবন্ধের নাম এই জন্য হচ্ছে বই পড়া। এখন প্রমোদ চৌধুরীর কথা তুমি মানতেও পারো, নাও মানতে পারো। মানলে তুমি সমৃদ্ধ হবে, না মানলেও ক্ষতি নেই। কিন্তু একজন দার্শনিক, প্রাবন্ধিক, সাহিত্যিক যা কিছুই বলেন, তুমি যদি, আমরা যদি ভালো মানুষকে যদি এই যে আইডল হিসেবে মেনে এগিয়ে যাই, দেখবে তুমি একদিন অনেক বড় ভালো মানুষ হয়েছে, সফল হয়েছো। ঠিক আছে, এই কথাগুলো এখানে বলছে। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চা উপায়ান্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে। আমরা বাসায় বসে বসে, এখানে মন্দির বলতে কিন্তু শুধু মন্দির বুঝায় না, এটা কি জানো? তাহলে আর কি বুঝায় বলো তো? মন্দির বলতে এখানে আর কি কি বুঝায়? কেউ বলতে পারবে? এখানে মন্দির মানে ধর্মচর্চার স্থান। এখানে মুসলমানদের জন্য মসজিদ, তারপর প্যাগোডা, তারপর হচ্ছে খ্রিস্টানদের জন্য গির্জা, যা কিছু হতে পারে, তাই জন্য এখানে মন্দির কথা বলা হয়েছে। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে। আর দর্শনের চর্চা কোথায়? গুহায়। নীতি চর্চা কোথায়? ঘরে। ঘরেই তো আমরা মানবিক চর্চাগুলো করি না। সরি ফর কামিং লেট মিস, মাই ইন্টারনেট ওয়াজ হ্যাভিং এনার্জি ফুড। অর্ণ, আচ্ছা এখন ক্লাসে একটু মনোযোগ দাও। টেম্পল, আজওয়াত, টেম্পল মন্দির। আমি বলেছি মন্দির বলতে কি বোঝানো, সে ইংরেজিতে লিখে দিয়েছে। মিস লেট মি ট্রাই। মুবাশির, এই তোমাদের এই ট্রাই করতে করতে ক্লাস টাইম শেষ হয়ে যাবে। দেখো, নীতি চর্চা কোথায়? ঘরে। বিজ্ঞানের চর্চা জাদুঘর। এখান থেকে যে কোনো একটা লাইন দিবে। সাহিত্য চর্চার জন্য কি চাই? লাইব্রেরি। দর্শনের চর্চা কোথায় হয়? গুহায়। নীতির চর্চা ঘরে। বিজ্ঞানের চর্চা জাদুঘরে। এটা যদি ক্লাসে পড়াতাম খুবই মজা লাগতো। এই আমি একটা করে প্রশ্ন করতাম, সবাই চিৎকার করে উত্তর দিতে, তাই না? আচ্ছা, দেখো, ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। কোন চর্চা? সাহিত্যের চর্চা। তার মানে সাহিত্য চর্চার জন্য কি করতে হবে? লাইব্রেরিতে যেতে হবে। তিনি যেহেতু ওই যে লাইব্রেরির বার্ষিক সভায় বক্তব্য দিচ্ছিলেন, ঘুরিয়ে ফিরিয়ে তিনি লাইব্রেরির প্রশংসাটাই করেছেন। এবং এই লাইব্রেরিতে আমরা কি করি? গিয়ে গিয়ে কি বাদাম খাই, চানাচুর খাই, বই পড়ি। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। এটা সত্য কথা যে লাইব্রেরি প্রতিষ্ঠা করলে লাইব্রেরিতে তো মানুষ তো তোমার স্বেচ্ছায় যায়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইগুলো আমরা আগে অনেক নিতাম, নিয়ে নিয়ে পড়তাম। হ্যাঁ,
মানে আমার যে বইটা ভালো লাগবে আমি সেটাই নিয়ে পড়বো, আমাকে কেউ ফোর্স করবে না। তার মানে আমি একদম মন দিয়ে পড়বো। আমাদের মনে হয় এদেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এটা আন্ডারলাইন করো, বোঝো। দেখো, লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে? হাসপাতালের চাইতে কম নয় এবং স্কুল কলেজের চাইতে বেশি। এখানে একটা প্রশ্ন আসবে, লাইব্রেরির সার্থকতা, এটা কিন্তু অনুধাবন না, ওই যে বহুপদী উদ্দীপক আসে না, ওইখানে দিবে লাইব্রেরির সার্থকতা হাইফেন দিয়ে ধর দিলাম হাসপাতালের চাইতে কিছু কম নয়, 2 নম্বরে দিলাম স্কুল কলেজের চাইতে একটু বেশি, আর 3 নম্বরে দিলাম মনে করো মনুষ্যত্বের সহায়ক। তাহলে এই প্রবন্ধ অনুসারে উত্তর হবে 1 এবং 2। হ্যাঁ, অর্থাৎ এই দুইটা লাইন তোমরা একদম মুখস্থ করে ফেলবে। লাইব্রেরির সার্থকতা কেমন? হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। ও মাই গড, অনেক মূল্যায়ন দিয়েছে। হ্যাঁ, একথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন, তোমরা অনেকে হাসছো, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে, অদ্ভুত কথাও বলছি নে। যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। মানে তুমি নাই মানতে পারো, তাতে আমার কি? অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা, মানে তোমার যদি মিলে যায় তোমার সাথে তাহলে তুমি মানবে, না মিলে গেলে মানবে না, তাতে কি? সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবে গ্রাহ্য করবেন। স্কুল খুলে টিচারদের কোশ্চেন গুলাতে এত জোরে অ্যান্সার দিব যে স্কুল কেঁপে উঠবে, কাঁঠাল গাছগুলার পাতা পড়ে যাবে। শারমিন, আচ্ছা দেখা যাক, দোয়া করো যেন পৃথিবী আবার সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আমরা ক্লাসরুমেই ক্লাস করতে চাই, তোমরা আমাদের জ্বালাতন করবে এটাও আমাদের জন্য অনেক ভালো লাগা। এটা হয়তো এখন বুঝতে পারো না, কখনো বুঝতে পারবে। দেখো, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। একটা গুরুত্বপূর্ণ লাইন, বিশেষ পর্যন্ত পরীক্ষা আসবে, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, তোমাদের বইয়েটা আছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত মানে কি? মানে শিক্ষার তো দুইটা দিক আছে, একটা হচ্ছে সুশিক্ষা আর কুশিক্ষা। মানে শিক্ষাকে তুমি ভালো কাজে লাগাতে পারো, খারাপ কাজেও লাগাতে পারো। এখন কথা হচ্ছে এখানে সুশিক্ষা, যে লোক শিক্ষার ভালো দিকটাকে গ্রহণ করে সেই হচ্ছে স্বশিক্ষিত। যেমন মানে নিজ নিজ শিক্ষা শিক্ষিত, মানে সে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেনি কিন্তু তার নিজের একটা শিক্ষা রয়েছে। নিজের শিক্ষা, যেমন লালন ফকির নিজের শিক্ষা রয়েছে। তো এখানে বলছে যে যারা শিক্ষা ভালো দিককে গ্রহণ করতে পারে, শিক্ষাকে বা ভালো কাজে লাগায়, তারা আসলে লোকমাত্রই কি স্বশিক্ষিত, আত্মশিক্ষায় শিক্ষিত। এটা অনুধাবন আসবে। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই। বিদ্যাদাতা কে জানো? ধর আমি আমি যদি তোমাদের এখন কোচিং করাই, আমি কিন্তু বিদ্যাদাতা। এখানে খুব সুন্দর করে করে রসিয়ে রসিয়ে এখানে বর্ণনা করেছে। দেখো কোচিং এর কথাও আসবে, একটু অপেক্ষা করো। গোলা ভেঙে গেলে আমাদের, আচ্ছা দেখো আসিন, আচ্ছা ওই বিষয়গুলো আমরা একটু মানে বাদ দেই, এখন আমরা প্রয়োজনীয় কথা বলি। ওকে, দেখো এমনকি এক্ষেত্রে দাতা কর্ণকে জানো? মানে তোমার হচ্ছে ইতিহাসে, মানে পুরাণে আছে। হ্যাঁ, হিন্দু ধর্মে অনুসারে মহাভারতে আছে যে কুন্তির পুত্র হচ্ছে কর্ণ। এই কর্ণ হচ্ছে মানে দাতা, খুবই দানের জন্য বিখ্যাত ছিল, এই জন্য বলা হয় দাতা কর্ণ। কর্ণের বিশেষণ হচ্ছে দাতা কর্ণ। অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। অর্থাৎ তোমার বাবা মা যদি ভাবে আমি ছেলের জন্য লাখ লাখ টাকা খরচ করেছি, এখন ও কি করবে? পড়াশোনা করে এমন একটা চাকরি পাবে, আমি ওর জন্য যত টাকা খরচ করেছি তার চেয়ে মানে কয়েকশো গুণ টাকা আমাকে ফিরিয়ে দিবে, এটা ভাবা আসলে অন্যায়। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। মনোরাজ্য মানে কি? মনে করো তোমাকে আমি একটা কবিতা পড়াচ্ছি, তুমি এত বিরক্ত হচ্ছ, অর্থাৎ আমি তোমাকে দিচ্ছি কিন্তু তুমি গ্রহণ করছো না, তাহলে মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। অর্থাৎ আমি তোমাকে যতই হচ্ছে তোমার মনের মধ্যে একটা বিষয় বোঝানোর চেষ্টা করি, তোমার যদি ভালো না লাগে তুমি জীবেও না কি সেটা গ্রহণ করো। অর্থাৎ আমার ক্লাস যদি ভালো না লাগে তুমি কি করবে? একটু পরে লেফট হয়ে চলে যাবে। আমি তোমাকে জোর করে ধরে আনতে পারবো না। তাহলে তোমার এই গ্রহণ সাপেক্ষ, আমি যতই দেই না কেন, হ্যাঁ, তোমাকে গ্রহণ করার সামর্থ্য থাকতে হবে। অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয়। এই যে আমি তোমাকে শিক্ষা দিচ্ছি এটা আমার মূল কথা না, তাহলে আমার মূল মোটিভ কি হয়? মানে শিক্ষকদের বিষয়ে কিছু কথা এই প্রবন্ধে বলা আছে, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। অর্থাৎ আমি তোমাকে বই পড়া প্রবন্ধটা পড়াবো, তুমি এখান থেকে
কিভাবে এমসিকিউ আসবে, কিভাবে সিকিউ লিখতে হয়, তারপর এখান থেকে তুমি প্র্যাকটিক্যাল লাইফে কিছু শিখলে কিনা, এ সব কিছু যদি আমি তোমাকে বুঝাতে পারি যে হ্যাঁ তুমি এভাবে করো, আমি দিক নির্দেশনা দিতে পারি, তাহলেই হচ্ছে আমি শিক্ষক হিসেবে আমি সার্থক, নাহলে আমি ব্যর্থ। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যে ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে যেমন আমি যদি বলি, জানো রবীন্দ্রনাথের একটা গল্প আছে এত সুন্দর হৈমন্তী, তুমি গল্পটা পড়তে পারো, দেখবে তুমি অনেকেই একদম গল্পগুচ্ছ কিনে বই পড়া শুরু করবে। এটা হচ্ছে আমার কাজ, মানে এটা তোমার প্রমোদ চৌধুরীর মধ্যে। কিন্তু আমি যদি তোমাকে ফোর্স করি তুমি আজকেই আমাকে গল্পটা পড়ে শোনাবে, তুমি বলবে ইস মিসটা তো জ্বালাতন করতেছে, মিস আমি অসুস্থ, মিস আমার পেট খারাপ, মিস আমার মাথা ব্যথা, এই যে। তাহলে বলছে কি একজন শিক্ষকের কি উচিত, তার পিপাসাকে জ্বালিয়ে তোলো। তুমি তোমার পিপাসাকে জ্বলন্ত করবো, নিজেই হচ্ছে তুমি পড়বে, আমার বলতে হবে না। এর বেশি আর কিছু পারেন না। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন। অর্থাৎ তুমি একটু পড়াশোনায় খারাপ হতে পারো, কিন্তু তুমি চাইলেই হচ্ছে মানে অলস পড়াশোনা করো না, চাইলে ভালো রেজাল্ট করতে পারো। শোনো, এখন কোনো আননেসেসারি কমেন্ট হবে না, এই প্রয়োজনীয় কথাগুলো আমাকে উত্তর দাও, আমি তোমাদের উত্তরগুলো সব দেখছি তোমরা কি কমেন্ট করছো। এখন দয়া করে প্রশ্ন করো আমাকে। এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝায় বলো তো? মানে মানুষের মধ্যে যে গুণাগুণগুলো থাকে সে গুণকে জাগিয়ে তোলা, ওই প্রচ্ছন্ন আকারে। তোমাদের মধ্যে অনেকে আছে অনেক ভালো নাচতে পারো, গাইতে পারো, আর্ট করতে পারো, আমরা জানি না, কি যদি আমি ভালো শিক্ষক হই আমি ঠিকই খুঁজে খুঁজে বের করব তুমি পড়াশোনায় মিডিয়াম, কিন্তু তোমার আরো অনেক গুণগুলো আছে, সেগুলোকে তোমার এই যে ব্যক্ত করতে হবে। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। মানে সে কি করে দেয়, আমি সাধনা করবো না, সাধনা তুমিই করবে, আমি তোমাকে সাধনার পথটা বলে দিব, তোমার যে একটা গুণ আছে গুণটাকে আবিষ্কার করে দিব, ঠিক আছে? আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। এবার দেখো কি এখানে সমালোচনা করেছে আমাদের, তোমরা ব্যাপক মানে এই প্রবন্ধটা তোমরা পড়ে এত মজা পাবে, মনে হয় প্রবন্ধটা তোমাদের জন্য লেখা, আমাদের বিপক্ষে শিক্ষকদের, তোমাদের পক্ষে। দেখো সেখানে ছেলেদের বিদ্যা গেলানো হয়, তারা তা জীর্ণ করতে পারো, জীর্ণ মানে হজম করা, ডাইজেস্ট। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে কোনো মতে পাশ করলে। হায় রে পড়ার চাপ। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার, আবার সুন্দর এক্সাম্পল দিয়েছে, সে তো বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, যদি একটু ভালো না হয়, মজা না পায় দর্শক, সব খালি হয়ে যাবে, সে একাই দিবে। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশু স্বাস্থ্য রক্ষা এবং বল বৃদ্ধি সর্বপ্রধান উপায় মনে করেন। দেখো দুগ্ধ অবশ্য দেখো এটা খুবই তোমাদের ইন্টারেস্টিং লাগবে, মানে জোর করে খাওয়ানো। ক্রিকেট নয়, আচ্ছা অনেকেরই আছে, ট্যালেন্ট আছে। দেখো অতিশয় উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তা জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে, ও জ্ঞান ও শ্রেণী মাতৃকুলের নেই। মাতৃকুল মানে এখানে মাকে বোঝাচ্ছে। মনে করো কেউ 1 লিটার, কেউ হচ্ছে 1 পোয়া দুধ খেতে পারে, সে ভালো, আর কেউ হচ্ছে ওটা খেলে তার অসুস্থ হয়। সবাই তো সমান না, তো তোমাদের ক্ষেত্রে বলা হচ্ছে এই বিষয়টা। দেখো তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলে মানে ছোটবেলা বাচ্চাদের দুধ খেলেই শুধু ওরা হচ্ছে অনেক সুস্বাস্থ্যের অধিকারী হবে, মোটা হবে, স্বাস্থ্য ভালো থাকবে। কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যে বেয়ারা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটা এসে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়াতে হাত পা ছুটতে অনেকে বাচ্চারা দেখো খেতে চায় না, তখন স্নেহময়ী মাথা বলেন আমার মাথা খাও, মরা মুখ দেখো, এই ঢোক আরেক ঢোক আরেক ঢোক ইত্যাদি। মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, মা তো ভালোই চায়, তাই না? কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলা করার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান, মানে তার লিভারের সমস্যা হতে পারে। অর্থাৎ লিভার মানে তার সমস্ত শারীরিক সমস্যাই হতে পারে। সাবিহা সুলতানা মিস আমার কমেন্ট পড়তেছেন, তোমরা অনেক অনেক বেশি কমেন্ট করছো, তো এই জন্য মানে কোনটা রেখে কোনটা পড়বো, মানে অপ্রয়োজনীয় গল্প করলে আমরা প্রয়োজনীয় কমেন্টটা হারিয়ে ফেলি। দেখো স্বপ্ন স্নেহানীল কি করে, আচ্ছা সাবিহা তুমি তোমার কমেন্ট আরেকবার লিখো, তাহলে আমি পড়বো। হ্যাঁ, এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলে, বেশি খেলে মানুষ কিন্তু মারাও যেতে পারে, তোমরা জানো।
আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটা ওই এক ধরনের, মানে জোর করে আমরা খাওয়াচ্ছি, তোমাদের জোর করে নোট দিচ্ছি যে আমি তো একটু পরে নোট দিব, ও মাই গড, এটা মিলে গেল কিন্তু টার্মটা, কিন্তু একটু অমিল আছে, আমি তোমাদের জোর করে আদায় করছি না, এখানেই হচ্ছে আমার সাথে অমিল, এবং আমি তোমাদের ভালোর জন্যই করছি। কেননা আচ্ছা, এর ফলে কত ছেলে সুস্থ সবল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে, গতাশু মানে মৃত হয়, ওই লিভারের রোগ হয় না শিশুদের, ইনফ্যান্ট মানে তো শিশু, তোমরা জানো শিশুদের যে লিভারে মৃত্যু হয় মানে হচ্ছে তার যকৃতের রোগ হতে পারে, হ্যাঁ। কেননা দেহে মৃত্যু রেজিস্টারে রাখা হয়, আত্মার হয় না। অর্থাৎ একটা মানুষ মারা গেলে রেজিস্টার, হাসপাতালে মারা রেজিস্ট্রেশন, ওখানে রেজিস্ট্রারিতে হিসাব রাখা হয়, দেহে মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, আত্মার হয় না। অর্থাৎ তুমি বেঁচে আছো, তোমার দেহ বেঁচে আছে, কিন্তু তোমার মনটা মরে গেছে, তোমার মনের মধ্যে সুখ নেই। আমরা যদি অনেক চাপ দিয়ে পড়াশোনায় তোমরা অসুস্থ হয়ে যেতে পারো মানসিকভাবে, ওই চাপটা কমানোর জন্য এই কথাটা লেখক বলেছেন যে দেহে মৃত্যু রেজিস্ট্রারে রাখা হয় কিন্তু আত্মার হয় না। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থায় আমরা তোমাদের কি করছি, অসুস্থ করে ফেলছি। দেখো, আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে ওঠে, মানে হারে এই ছেলে অসুস্থ হচ্ছে পড়াশোনা করতে, তাতে কি, কোনো সমস্যা নেই, ওকে পড়াশোনা করাও, জোর করে করাও। মিস আমাদের স্কুল কি আর খুলবে না? হ্যাঁ সাবিহা, অফকোর্স খুলবে, একটু দোয়া করো বাবা। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে, পাশ করা শিক্ষিত হওয়া এক বস্তু না, এটা আসবেই। পাশ করা মানে তুমি সার্টিফিকেট অর্জন করা, শিক্ষিত হওয়া মানে হচ্ছে শিক্ষার ভালো দিক, মানে মানবিক দিকগুলোকে গ্রহণ করাকে বলছে। তোমরা আরেকটা প্রবন্ধ পড়াবো, শিক্ষা মনুষ্যত্ব, সেখানে তোমরা আরো সুন্দর পাবে যে শিক্ষা কি, মনুষ্যত্ব কি, ঠিক আছে। এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষা শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন, এখানে যদি প্রশ্ন আসে যে কোন শাস্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে, ফরাসি। দেখো, একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে একটা ইংলিশ ব্যবহার করা হয়েছে, ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স। দেখো, অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এখানে একটু দাগাও, কারা এটা? এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলে তাদের মনের বল বজায় ছিল। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব, মানে তোমরা দুইটাও কিন্তু অর্জন করতে পারো, যে স্কুলের পড়াটাও পড়বে, আবার হচ্ছে বাইরের শিক্ষাটাও গ্রহণ করবে। এখানে রবীন্দ্রনাথ যেমন তোমরা জানো বেশি দূর পড়াশোনা করতে পারেনি, কিন্তু রবীন্দ্রনাথ কত বড় সাহিত্যিক সে কথা এখানে বলা হয়েছে। সে যুগে ফ্রান্সে কি রকম শিক্ষা দেয়া হতো তা আমার জানা নেই, তবুও আমি জোর করে বলতে পারি যে এই যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কিছুতে নিকৃষ্ট ছিল না। তোমরা লিভ করো না, এই পুরো প্রবন্ধটা তোমাদের পড়াতে হবে, অ্যাসাইনমেন্ট যদি দেয়। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়ের নোট দেন, পড়ো তোমরা, এই প্রবন্ধটা পড়ে খুবই মজা পাবে, হ্যাঁ। সেই নোট মুখস্থ করে তারা হয় পাস, এ জুরি। আর একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়, এদেশে একদল বাজিকর আছে, বাজিকর যেন ছোটবেলায় আমরা খেলা দেখতাম, আসতো, এই আমি এখন কান থেকে এই মেয়ের বা এই ছেলের কান থেকে একটা গুলি বের করব, মানে খেলা দেখায়, হ্যাঁ। এদেরকে বাজিকর বলে। তোমরা গ্রামে, আমি দেখেছি, তোমরা দেখেছো কিনা আমি জানি না, যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তর উত্তর কামানের গুলি পর্যন্ত গলা ধকরণ করে, তোমার চোখের সামনে দেখবে যে বন্দুকের গুলি খেয়ে ফেলছে, কিন্তু সে কি করে তোমার জানো, জুয়েলাইজকে জানো না, ম্যাজিক দেখায়, মনে করো জুয়েলাইজ, তারপর থেকে একে একে সবগুলো উগলে দেয়। মিস আমি আর কারিয়া আছি, হ্যাঁ গুড। এর ভেতরে যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গেলা আর উগলানো, গেলা মানে কি গিলে ফেলছে, উগলানো মানে কি যে বমি করে দেয় না সেটা, দর্শকের কাছে তামাশা হলে বাজিকরের কাছে তা প্রাণান্তকর। ওরে বাবা, তুমি যদি ধরে ফেলো যে ম্যাজিক দেখাচ্ছে, ও কারদানি, এ বাহাদুরি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে, হজম করতে পারে, লোহা কেউ খেতে পারে তোমাদের দেখায়। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গ্রুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাধকরণ করে, পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে। মানে তুমি নোট মুখস্থ করো, পরীক্ষার খাতা লিখে দাও, এটাকে বলে পরীক্ষা খাতা বমি করে দেয়া। তার মানে মুখস্থ করা যাবে না, তোমার বুঝে জ্ঞান অর্জন করে পড়তে হবে, ঠিক আছে।
আফরিন ইসলাম, হ্যাঁ থাকবে, তোমরা যারা ভালো যেটা করতে চাও তারা ক্লাসে থাকো। এই জন্য সমাজ বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এই জাতীয় প্রাণ শক্তি বাড়ছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ হয়, অনেক স্থলে মারাত্মক, কি এখানে বদনামটাই করছে। হ্যাঁ প্রবন্ধ, এই প্রবন্ধটা পড়তে কিন্তু আমারই কষ্ট হচ্ছে দেখো। কেননা আমাদের স্কুল কলেজে ছেলেদের শিক্ষিত হবার সে সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে। মানে তোমাকে, তোমার নিজের একটা গুণ আছে আত্মশিক্ষা শিক্ষিত হওয়া, সেটাও আমরা নষ্ট করে দিই। আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তার আপনার বলতে বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ কি হয় দেখো অত্যন্ত করা হয়। মানে তোমাদের মধ্যে তো অনেক ভালো রেজাল্ট করো, পাশ করো, একদম ফার্স্ট হয়ে যাও, এদেরকে বলছে সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলো একেবারে বধ করতে। বধ মানে একদম ওই যে রাবণ বধ, তারপর পশু বধ, মানে একদম শিকার করা, মেরেই ফেলা। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই, আন্ডারলাইন করে এটা আসবে। প্রবন্ধটা আসলেই মজার, হ্যাঁ আসলেই। আর প্রে ফর দ্য রাইটার আইজুল, আমি জানতাম যে তোমরা এই প্রবন্ধটা পড়ে খুবই মজা পাবে। দেখো, এই স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষার হবার সুযোগ পায়। মানে লাইব্রেরিতে জোর করে কেউ পাঠায় না, তুমি নিজের ইচ্ছায় নিজে জ্ঞান অর্জনের জন্য তুমি বইগুলো পড়তে যাও। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। অর্থাৎ লাইব্রেরিতে তুমি যখন যাও, আমি যে বই পড়তে বলি সেটাই তুমি পড়ো, তোমার যেটা ভালো লাগে সেটাই পড়ো। কিন্তু ক্লাসে যদি আমি আসি, আমি আজকে শুভা পড়াবো, তুমি অন্য বই খুললে আমি বকা দিব না? তোমার কিন্তু শুভাই পড়তে হবে, এই কথাটি বলা হয়েছে। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালে চাইতে কম উপকারী নয়, তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। অবশ্যই হাত পা ভাঙলে, অসুস্থ হলে কি ডাক্তারের কাছে যাই? আর মন খারাপ হলে লাইব্রেরিতে যাব কেন? ওই যে একটা কবিতা পড়বো, মন ভালো হয়ে যাবে, এই কথা এখানে বলছে। অতঃপর আপনার জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার কক্ষণই এই ওকালতি করবা, বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না। এই যে এই কথাটা বল, তুমি জানো বই পড়া ভালো, কিন্তু পড়ো না কেন? ভালোই লাগছে এই প্রবন্ধটা পড়ে, জানি তোমাদের ভালো লাগবে। মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি মানে যে ধর্মীয় যে বইগুলো আছে না, মানে ধর্ম অনুসারে জীবনযাপন করে, আর এক যারা তা নয়, মানে কেতাবি না। বাংলায় কেতাব মানে জানো বই, এখানে বলে বাংলায় শিক্ষিত সমাজে পূর্বদলভুক্ত নয়, মানে কেতাবি তারা না। এরা কি বাংলাদেশের মানুষকে ধর্মকে খুব বেশি মানে নাকি? মানে ধর্মের একদম পুঙ্খানুপুঙ্খ, মানে প্রতি লাইন টু লাইন মেনে কি তারা জীবন ধারণ করে? না, একথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের ওপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না। মানে দরকার নেই বই পড়বো না, দূর ঘুমাবো। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়ে, ছেলের বাপেরা বলতে এখানে যে উকিলের কথা বলা হয়েছিল, সে উকিল মানে এখানে সমস্ত পেশাজীবী মানুষকে বলা হয়। দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়, তুমি পাশ করার জন্য নোট পড়ো, আর সে হচ্ছে ওই যে নজির পড়ে কি তোমার প্রফেশনালি ভালো হতে, উন্নতি করতে। সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়। কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তি, উদরপূর্তি বুঝো, তোমার পেট ভরা, মানে খাওয়া, কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়ে আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দেই। মানে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি না পড়ে শুধুমাত্র রবীন্দ্রনাথের বই পড়ো, তাহলে কি হবে? আরে এ তো নিষ্কর্মা, সারাদিন বসে বসে কি করে, শুধু এই বইগুলো সাহিত্যের বই পড়ে। আসলে তোমার সাহিত্যের বইও পড়তে হবে, তোমার টেক্সট বুকও পড়তে হবে। অথচ এ কথা কি অস্বীকার করতে পারবেন না, যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই। একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনতুষ্টি হয় না। মানে তুমি অনেক খেলে তাতে কি তুমি সন্তুষ্ট? তোমার বন্ধু বান্ধব লাগে, লাগে না? তোমার মনও বাঁচতে হয়। দেখো, একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে। মানে তুমি যে না খেয়ে থাকো, মরে যাবে না? আমিও তো মরে যাব। কিন্তু একথা আমরা সকলেই মানি না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে, মানুষের মনেরও দাবি আছে। মনকে সবসময় কি করতে হয়? শান্ত, হাসি খুশি রাখতে। তোমাকে কষ্ট দিলে তুমি অনেক কষ্ট পাও না? এই যে হতাশা বেড়ে যায় মানুষের মধ্যে। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয়। এখানে আত্মরক্ষা বলতে মানুষের আত্মাকে বাঁচিয়ে রাখাই বুঝাচ্ছে। রাশিদ স্যার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মিস, এটা আমাদের
দুর্ভাগ্য যে মানুষের ধর্ম লাইন টু লাইন ফলো করে। হ্যাঁ, অবশ্যই দুর্ভাগ্য। শোনো, ধর্মের মধ্যে এমন কোনো খারাপ কিছু নেই, কিন্তু সেটাকে আমরা কি করি, অপব্যবহার করি। দেহ রক্ষা অবশ্য দেখো সকলের কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য না। মানবের ইতিহাসে পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। তুমি দেখো, তুমি যদি আনন্দের সাথে পড়ো তোমার পড়াশোনা ভালো হবে। তো জাতি যদি নিরানন্দ না হয়, তার মধ্যে রসকস না থাকে, তার মধ্যে যদি আনন্দের স্ফুরণ না থাকে, তাহলে সে যাতে নির্জীব, সে উন্নতি করতে পারবে না কখনো। হ্যাঁ, একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চায় আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনের শক্তি হ্রাস করা, এটাও কিন্তু আসবে। হ্যাঁ, অতএব কোনো নীতির অনুসারে তা কর্তব্য হতে পারে না, না অর্থনীতি না ধর্ম। মানে তোমার যে অর্থনীতি, একটা রাষ্ট্রও কিন্তু কথা বলবে না, আবার ধর্মনীতিও না। কাব্যমৃত্যে, কাব্যামৃত, কাব্য যোগ অমৃত, এটা বুঝো। মানে আমাদের কবিতা যে অমৃতের মতো, অমৃত মানে হচ্ছে যে মানে তার স্বাদ অমৃত, মানে এই স্বাদ তুমি আর কোথাও এর স্বাদের উপর কোনো স্বাদ হয় না, যে অমৃত বলা হয়েছে এখানে। তো কাব্যকে, কবিতাকে অমৃতের সাথে তুলনা করা হয়েছে। যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, কথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই। মানে তুমি চুপচাপ বসে থাকো, তোমার আনন্দ নেই, আবার তোমার আনন্দ নেই বলেই তুমি নির্জীব, সে কথা তেমনি সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। মানে শিক্ষা ব্যবস্থাকে একদম আনন্দের সাথে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে মানে জোর প্রচেষ্টা করেছেন এই প্রাবন্ধিক, এটাই বলেছেন তুমি শিক্ষিত করো কোনো সমস্যা নেই, কিন্তু শিক্ষার সাথে আনন্দের যোগ করো। যেমন আমরা অনেক তোমাদের কবিতাগুলো, কবিতা বাদ দিয়ে গল্পগুলো যখন পড়াই, এমন হতে পারে না গল্পগুলোর যে থেকে নাটকগুলো আমরা দেখাতে পাই না প্রজেক্টরে। তোমরা কলেজে উঠলে আমি দেখাবো, তোমাদের লাল সালো পাঠ্য আছে, আমি তোমাদের এই সিনেমাটা কিন্তু প্রজেক্টরে দেখাই। জাতির আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান, যে দেখো শিক্ষার উল্টো টান রয়েছে। হ্যাঁ, আমাদের টানতে হবে, এই বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলে আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলাম। মানে সে বক্তব্যে বলছে আমি চাই সবাই স্বেচ্ছায় সাহিত্য চর্চা করুক। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভব হয়নি, সম্ভবত হয়নি। মানে লেখক প্রবন্ধিক বলেছে আমি আপনাদের হয়তো মনকে কি করতে পারিনি, মনোরঞ্জন করতে পারিনি, মনকে সন্তুষ্ট করতে পারিনি। এই প্রবন্ধটা অনেক মজার আছে। হ্যাঁ, কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না। মানে আমি এখন খারাপ আছি মনে করো, তাহলে আমি কি একদম আস্তে আস্তে, যেমন এটা একটা গল্প আছে, মনে করো তোমার বাসার কাজের মেয়ে, তোমার হচ্ছে বাসার হচ্ছে অনেক থালা বাসন, মানে কাছের প্লেট গ্লাস হচ্ছে ঠাস ঠাস ভেঙে ফেলে, মনে করো তোমার সামনে ভেঙে ফেলে, এখন তুমি কি বলবে, তুমি কেন কাচের গ্লাসটা ভেঙে ফেললে, মানে তুমি কি এরকম কোমল সুরে বলবে? তখন তোমাকে কঠিন হতেই হবে। কেন ভাঙলে, মানে একটু কঠোর, তুমি অত্যাচার নির্যাতন করছো না, একটু কঠোর হওয়া। তুমি কি বলবে যা দুষ্টু ভাঙলি কেন, সেভাবে কিন্তু তুমি বলবে না। তাই কবিও এখানে প্রাবন্ধিক বলছেন যে কোমল সুরে বলা যাবে না, এটা আমাদের দুরবস্থা। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি করতে হয়, তাকে কড়া ভাষায় কথা বলতেই হয়, খুব কঠোর হতেই হয়। ঠিক আছে, ইমাজিন ইফ দিস ইনফ্রন্ট দীপুমণি, শোনো দীপুমণি এই প্রবন্ধটা অবশ্যই আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী তিনি অ্যাপ্রিসিয়েট করবেন। তিনি কিন্তু তোমাদের কোনো প্রেশার দেন যে করোনাকালীন সময়ে তোমরা এটা স্বীকার করতেই হবে। এগুলো দাগাও শব্দার্থ, উদ্বাহু ঊর্ধ্ববাহু, সুসার, প্রাচুর্য, এটা আসবে রে বাবা। ভারেও ভবানী, এইটা আসবে। ভারেও ভবানী অর্থ কি, রিক্ত বা শূন্য। আবহমান চিরকাল সল্লাসে অবগাহন সর্বাঙ্গ ডুবিয়ে গোসল। সশিক নিজে নিজে শিক্ষিত, প্রচ্ছন্ন মানে গোপন, জীর্ণ মানে হজম, গতাসু মৃত গলা কারদানি বাহাদুর উদরপূর্তি পেট ভরানো, ডেমোক্রেটিক, এই যে এটা আসবে। সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভারেয় ভবানী, স্বশিক্ষিত, উদ্বাহু, দাতাকর্ণ, কারদানি। দাতাকর্ণ মহাভারতের বিশিষ্ট চরিত্র, কুন্তিপুত্র, দানের জন্য প্রবাদ তুল্য, অনেক দান করতেন। কেতাবি, কেতাব অনুসরণ করে চলে যারা, মানে ওই বইয়ের মানে একদম বইয়ে যা বলে সেভাবেই হচ্ছে তারা চলে। পাঠ পরিচিতি দেখো, খুব সুন্দর পাঠ পরিচিতি।
বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটাই এখানে গুরুত্বপূর্ণ, একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল, এটা আসতে পারে। আমাদের পাঠ চর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থা ত্রুটির জন্য ঘটছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছু এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবেই বই পড়া দরকার। কারণ সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, অর্থাৎ যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিকে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। খুব সুন্দর না প্রবন্ধ? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস কি এখানেই শেষ করব? বহু নির্বাচন এটা তোমরা পারবে। বই পড়ার প্রবন্ধের লেখক লাইব্রেরি কিসের উপর স্থান দিয়েছেন? কে বলতে পারবে একের উত্তর কি? কখনো সাহিত্য না পড়াটা অনেকই গ্রীষ্মকালে আম না খাওয়ার মতো। বা বা শারমিন দেখি খুব সুন্দর করে আবার উপমা দিচ্ছে। আচ্ছা, তোমরা আশা করি আজকের ক্লাসটা খুবই খুবই আনন্দের সাথে পড়েছো। এটা তোমাদের পক্ষের একটা প্রবন্ধ, আর পড়ে মনে হয় বুঝতেও পেরেছো। আজকের ক্লাসটা এখানে শেষ করে দেই। আর তোমাদের গ্রুপে 1-এর বি আরিতা, হ্যাঁ, স্কুল কলেজ আর স্বশিক্ষিত কি বুদ্ধির জাগরণ, না বুদ্ধির জাগরণ সৃজনশীলতা সার্টিফিকেট, এটা তোমরা আরেকদিন পরবর্তী একটা ক্লাসে তোমাদের দেখিয়ে দিব আমি, হ্যাঁ। অল্টারনেটিভ নেম অফ দ্য প্রবন্ধ, অনার স্টেট নাইমা স্যার। আচ্ছা যাই হোক, আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং স্টোরি। শম্পা সাহা, আচ্ছা তুমি আমাকে স্যার বললে, কোনো সমস্যা নেই। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যারা ক্লাসটা মিস করেছো তারা যেহেতু একটা ফেসবুক লাইভে তোমরা দেখে নিতে পারবে, খুবই আনন্দের সহিত ক্লাসটা দেখে নিও। আর তোমরা চাইলে আমি তোমাদের এই 5টা মনে হয় সিকিউ রেডি করেছিলাম, তোমরা চাইলে গ্রুপে আপ দিব, পিডিএফ ফাইল দিব তোমরা যদি চাও, মানে প্রিভিয়াস ক্লাসের একদম সুন্দর করে বাছাই করা বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজ বোর্ডের যে সিকিউগুলো আসে না, একদম টাইপ করা আছে, যদি তোমরা চাও, হ্যাঁ চাইলে দিব।